হ্যালো বন্ধুরা, চলে এসেছি গল্পটির সেকেন্ড পার্ট নিয়ে। যারা এখনও ফার্স্ট পার্ট দেখেননি তারা অবশ্যই সেটিকে দেখে নেবেন, তাহলে আপনাদের গল্পটি বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদেরকে আবার সিলভিয়ার অফিস দেখানো হয় এবং আমরা দেখতে পাই যে সিলভিয়া গিয়ে চিফ এডিটরের দরজায় নক করছে। চিফ এডিটর তাকে বলে ভেতরে এসো। সে ভেতরে গিয়ে দাঁড়ায় এবং চিফ এডিটর বলে যে এভার ব্যাংক থেকে ফোন এসেছিল। তারা বলেছে তারা ইন্টারভিউটাকে পোস্টপোন করেছে এবং পরবর্তী বৃহস্পতিবারে সকাল 10টায় তারা ইন্টারভিউটি দেবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে একটা নতুন মিটিংয়ের আউটলাইন রেডি করে এনে দাও। এই বলে সে সিলভিয়ার দিকে তাকায়। সিলভিয়াকে দেখে সে ভয় পেয়ে যায়। সিলভিয়াকে দেখতে একদম ভূতের মতো লাগছিল। সে একদম ডিপ্রেসড হয়ে চিফ এডিটরের সামনে দাঁড়িয়েছিল। চিফ এডিটর তাকে দেখে বলে, এই তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা হলো কি করে? তুমি কি মিস্টার ইয়ার্ডের ইন্টারভিউ গত রাতে নিতে পারোনি বলে এরকমভাবে আপসেট হয়ে বসে আছো? এটা কি ধরনের চেহারা? তুমি কি এখনও নিজের মাথায় খিচুড়ি পাকিয়ে বেড়াচ্ছ? সিলভিয়া একদম ভেজা বিড়ালের মতো চুপচাপ দাঁড়িয়ে বলে, না না, ব্যাপারটা এরকম নয়। আসলে আসলে আমি গত রাতে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। এরপর সিলভিয়ার গত রাতের কাহিনীগুলো মনে পড়তে থাকে। যখন তার বয়ফ্রেন্ড তার অ্যাপার্টমেন্টে এসেছিল, তার বয়ফ্রেন্ড তাকে এসে বলে যে মেয়েটি অনেক বেশি বড়লোক। তার যে ইয়াংগেস্ট আঙ্কেল আছে তার কাছে একটা রোলস রয়েস গাড়ি আছে এবং সেই গাড়িতে একটা ভিআইপি নাম্বার প্লেটও আছে। অর্থাৎ মেয়েটির পরিবার অনেক বেশি বড়লোক এবং তাদের কাছে পাওয়ার আর টাকা দুটোই আছে। এরপর তার বয়ফ্রেন্ড আরও বলে যে তার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। সে চায় না সে তার জীবনের 20টা বছর আরও স্ট্রাগল করে কাটাক। সে নিজের জীবনের স্ট্রাগলগুলোকে কমিয়ে আনতে চায় এবং সে নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পেতে চায়। তার বয়ফ্রেন্ড এমনভাবে কথা বলছিল যেন সে নিজেই একটা ভিকটিম। নিজের ভালোবাসার মানুষের মুখে এমন কথা শুনে সিলভিয়া বাকরুদ্ধ হয়ে যায়। সে একদম পাথরের মতো তার দিকে তাকিয়ে থাকে। তার বয়ফ্রেন্ড তাকে বলে যে সে সত্যিই সিলভিয়াকে ভালোবাসতো। সে চাইতো যে সে সিলভিয়ার সঙ্গে সারাটি জীবন কাটাবে, কিন্তু এখন তার মনে হয় তারা দুজন একে অপরের ভালো বন্ধু হয়ে থাকাই তাদের জন্য ভালো হবে। এই কথা শুনে সিলভিয়া পেছনে ঘুরে একটি ঝুড়ি উঁচু করে তার বয়ফ্রেন্ডের দিকে চেলে মারে এবং বলে, তোমার বন্ধু হিসেবে কে থাকতে চায়? আমি এর থেকে বেশি তোমার সৎমা হয়ে থাকা পছন্দ করব। এই কথা বলার পরে সিলভিয়া আবার তার বর্তমানে ফেরত আসে। এসব কথা শোনার পরে চিফ এডিটর বলে, তার মানে যখন তুমি ওরকম অবস্থায় ছিলে তখন তোমার বয়ফ্রেন্ড তোমার ওই দামি ব্রুসটাও নিয়ে চলে গেছে? সিলভিয়া মাথা নাড়ায়। তখনই তার চিফ এডিটর বলে, আমি তো আগেই বলেছিলাম ওই ছেলেটি তোমার জন্য একদমই ঠিক নয়। আরে তুমি তো একটা হীরার মতো। তুমি জানো আমি তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি যাতে তুমি এই কোম্পানির একদিন একটা ফেস হতে পারো। তোমার যা স্কিলস আর ক্যাপাবিলিটিস আছে তুমি এর থেকে অনেক সহজেই অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। সিলভিয়া মন খারাপ করে বলে, কাকে? যার কাছে রোলস রয়েস গাড়ি থাকবে? চিফ এডিটর বলে, কেন নয়, কিন্তু নিজের রিলেশনশিপকে নিজের কাজের মাঝখানে আসতে দিও না। এই নাও ফাইলটা ধরো, আর আজকে ফাইন্যান্সিয়াল সেন্টারে যাবে, সেখানে আফটারনুনে একটা সামিট আছে, সেটা ভালোভাবে অ্যাটেন্ড করো। এরপর সিলভিয়া ফাইন্যান্সিয়াল সেন্টারে যায়। সিলভিয়া ওখানে গিয়ে একটি কফি শপে যায় এবং ভাবতে থাকে যে লুসিয়ানের অফিসও পাশেই রয়েছে। যদি তার এখানেই কফি শপে না আসতে হতো তাহলে সে এখানে পাও রাখতো না। এই কথা ভাবতে ভাবতে যখন সে বেরোবে তখনই তার সঙ্গে তার এক্স বয়ফ্রেন্ডের দেখা হয়ে যায়। তারা একে অপরকে দেখে শক হয়ে যায় এবং সিলভিয়া দেখে যে তার এক্স বয়ফ্রেন্ডের পাশে সেই মেয়েটিও রয়েছে। সিলভিয়া ভাবে যে আমরা কালকে রাতেই ব্রেকআপ করেছি আর তুমি এখনই এখানে অন্য একটা মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করছো। তখনই তার এক্স বয়ফ্রেন্ড তার নতুন গার্লফ্রেন্ডকে বলে যে বেবি আমরা চলো এখন এখান থেকে যাই, আমরা পরে আসবো। কিন্তু মেয়েটি বলে যে সে সেখান থেকে যাবে না। তার এখানকার কোকোয়া খুব পছন্দ এবং সে সেটি না খেয়ে একদিনও কাটাতে পারে না। সিলভিয়া তখন বুঝতে পারে যে মেয়েটি তাকে খুব ভালোভাবে চেনে। এরপরে যখন সে সেই মেয়েটির হাতের দিকে তাকায় তখন সে তার হাতে সেই ব্রেসলেটটি দেখতে পায় যেটি সে আগের দিন গাড়িতে ফেলে রেখে এসেছিল। সিলভিয়া তার ব্রুচটিও মেয়েটির কাছে দেখতে পায় এবং সে এতে খুবই কষ্ট পায়। এরপরে সে তাদের শুনিয়ে বলে যে তার মানে আবর্জনা সবসময় আবর্জনাই থাকে এবং কিছু লোক অন্যের জিনিস নিয়ে খুশি হতেই বেশি পছন্দ করে। এই বলে সে খুব স্টাইলের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে আর বাইরে এসে একটি ইলেকট্রিক পোলে লাথি মারে আর রেগে গিয়ে বলে, আমি রেগে নেই, আমি সত্যিই রেগে নেই। ওরকম নির্লজ্জ বেহায়া লোকেদের পরে রেগে থেকে কোনো লাভ হবে না। ঠিক তখনই সে দেখতে পায় যে তার এক্স বয়ফ্রেন্ড আর ওই মেয়েটি বেরিয়ে এসেছে। সিলভিয়াকে দেখিয়ে মেয়েটি বলতে থাকে যে আমার সঙ্গে ও বাজে ব্যবহার করেছে কোনো ব্যাপারই না, কিন্তু তোমার সঙ্গে এরকম ব্যবহার কী করে করতে পারে? তার এক্স বয়ফ্রেন্ড মেয়েটিকে গাড়িতে বসাতে বসাতে বলে যে আমরা এখানে আর কখনো আসবোই না। সিলভিয়া এসব শুনে আরও বেশি রেগে যায় এবং সে বলে আমি কিছু শুনতেই পারছি না, আমি কিছু শুনতেই পারছি না, কিন্তু আসলে সে সবই শুনতে পারছিল। এরপর সিলভিয়া পেছনে ঘুরতেই তার পেছনে সেই রোলস রয়েস গাড়িটি দেখতে পায় যেটির সামনে দাঁড়িয়ে আগের দিন তার বয়ফ্রেন্ড আর ওই মেয়েটি কিস করছিল। সিলভিয়া বলে, আচ্ছা তুমি তোমার ভাইজিকে এতটাই ভালোবাসো যে তুমি এখন এখানে এসে তাদেরকে চিট করতে সাহায্য করছো, ওই জন্যই লুসিয়ান এতটা লাফাচ্ছে।
কিছু লোক আছে যাদেরকে তুমি যদি রাস্তার থেকে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ো তাহলে তারা তোমাকে বোকা ভাববে। আর লুসিয়ান, তুমি চেয়েছিলে না যে তুমি তোমার জীবনের 20টা বছরের কষ্ট কাটিয়ে ফেলতে চাও, তুমি এক মুহূর্তে জীবনে সব পেতে চাও। দাঁড়াও, আমি তোমার এমন অবস্থা করব যে তোমার কাছে আমার পা ধরা ছাড়া আর কোনো রাস্তাই ফাঁকা থাকবে না। তোমাকে আমাকে একদম রেসপেক্টের সঙ্গে আন্টি বলেই ডাকতে হবে, এবং সবশেষে আমি তোমাদেরকে ফ্যামিলির থেকেও ছুঁড়ে ফেলে দেবো। এরপর সে ভাবতে থাকে যে সে কীভাবে তার এক্স বয়ফ্রেন্ড আর ওই মেয়েটিকে পরিবারের থেকে একদম টেনে বাইরে ফেলে দিচ্ছে, আর তারা কান্নাকাটি করছে। এরপরই সে নিজের মুখে একটা মিষ্টি হাসি নিয়ে আসে আর ওই গাড়ির সামনে গিয়ে গাড়িতে নক করতে থাকে, কিন্তু গাড়ির থেকে কোনোই সে রেসপন্স পায় না। তখনই সে ভাবে, কী ব্যাপার, গাড়িতে কি কেউই নেই? সে যখন এসব কথা ভাবছিল তখনই গাড়ির কাজ নামতে থাকে এবং সে দেখতে পায় গাড়ির মধ্যে যে বসে আছে সে আর কেউই নয়, সে হচ্ছে কালকে রাতের সেই লোকটি যাকে সে আমার বয়ফ্রেন্ড আছে বলে একদমই পাত্তা দেয়নি। এসব ভাবার পরে সে নিজের মাথা চুলকাতে চুলকাতে বলে যে আসলে আমার মোবাইলটা ডেড হয়ে গেছে, আপনি কি আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত ছেড়ে দেবেন? না হলে আপনার মোবাইলটা দিন, আমি একটা কল করব। কিন্তু তার এসব কথা শুনে স্টিফেন কোনো কথাই বলে না। সিলভিয়া ভাবে এই লোকটি কালকে রাতে আমাকে লিফট দিতে চেয়েছিল, তার মানে লোকটি আমার প্রতি একটু হলেও ইন্টারেস্টেড আছে। এই ভেবে সিলভিয়া আবার একটু সাহস নিয়ে বলে, তাহলে কি আপনি আমাকে একটু লিফট দেবেন? স্টিফেন তার কথা শুনে তার দিকে তাকায় এবং সিলভিয়া ঢোক গেলে তখন স্টিফেন বলে, আমি এমন কাউকে রাইড দিই না যার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। এই কথা শোনা মাত্রই সিলভিয়ার একদম পোপাট হয়ে যায় এবং সে গাড়ি থেকে কয়েক পা সরে যায়। তখনই গাড়িটা ফুল স্পিডে তার সামনে দিয়ে বেরিয়ে চলে যায়। সিলভিয়ার তার বয়ফ্রেন্ডকে ডিচ করার স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি যে সিলভিয়ার তার অ্যাপার্টমেন্টে বসে কম্পিউটারে খুব রাগের সঙ্গে কাজ করছে আর ভাবতে থাকে, তার মানে কালকে রাতে যে আমাকে লিফট দিতে চেয়েছিল সেই আমার এক্সের নতুন গার্লফ্রেন্ডের আঙ্কেল, আর আজকে সে আমাকে এইভাবে রিজেক্ট করেছে। এরপরে সে ভাবতে থাকে যে কিভাবে স্টিফেন তার বলা কথাই তাকে ফেরত দিয়েছে। ভালোবাসায় আমার কপাল এমবারেস ফিল করতে থাকে। থেকে ভালো আমি আমার এনার্জি কাজে লাগাই। পরের দিন সকালে সে একদম ফুল এনার্জি নিয়ে পৌঁছে যায় স্টিফেন ইয়ার্ডের ইন্টারভিউ নিতে। এরপর সিলভিয়া কোম্পানির ভেতরে যায় এবং রিসেপশনে গিয়ে যখন সে নিজের নামটা সই করবে তখনই সে দেখে সেখানে লরেলি কার্টারের নাম লেখা। সে ভাবে লরেলি এখানে কি করছে। তারপরে সে মনে করতে থাকে যে লরেলির সঙ্গে তার কেমন সাপে নেউলের সম্পর্ক। সিলভিয়া যবের থেকে কোম্পানিতে এসছে তবের থেকেই লরেলি তাকে টার্গেট করে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে যখনই সে লিফটের থেকে বেরোতে যাবে তখনই তার সঙ্গে মিস্টার চেজের দেখা হয়। মিস্টার চেজ বলে, আপনি এখানে? সিলভিয়া বলে, আসলে আজকে তো আমার সঙ্গে আপনার বসের ইন্টারভিউ আছে। তখনই মিস্টার চেজ বলে, কিন্তু আজকেই তো সকালে আপনাদের কোম্পানির থেকে একজন এসে ইন্টারভিউ নিয়ে গেছে এবং যেহেতু মিস্টার ইয়ার্ডের কাছে সময় ছিল সে ইন্টারভিউ দিয়েছে। সিলভিয়া বুঝতে পারে যে ব্যাপারটা কী ঘটেছে। তখনই তারা দেখতে পায় যে সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে এবং সবাই দরজার দিকে তাকায় এবং স্টিফান তখন সেখান দিয়ে ভেতরে ঢুকছিল। স্টিফানকে দেখে সিলভিয়া ভাবে, এই লোকটা এখানে কি করছে? এটাই তো সেই লোকটা যে আমার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের আঙ্কেল। এই লোকটা এখানে, তার মানে এই লোকটাই কি? না না না, এরকম হতেই পারে না। তখনই মিস্টার চেস বলে ওঠে, মিস্টার ইয়ার্ড। এই কথা শুনে তো সিলভিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে যেন একদম ভাঙা পুতুলের মতো সেখানে ভেঙে পড়ে। সিলভিয়া ভাবে, তার মানে এই লোকটাই সে লোকটা যে তাকে লিফট দিতে চেয়েছিল, যাকে সে রিজেক্ট করেছে। এই লোকটাই তার এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের আঙ্কেল, আর এই লোকটাই স্টিফেন ইয়ার্ড। তখনই মিস্টার চেস গিয়ে স্টিফেনকে কিছু বলে এবং স্টিফেন সিলভিয়ার দিকে তাকায়। সিলভিয়া একটু নার্ভাস হয়ে তার দিকে হাসি হাসি মুখ নিয়ে তাকানোর চেষ্টা করে, কিন্তু স্টিফেন তাকে বাইপাস করে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সিলভিয়া বলে, আমি সব কিছুতে এইভাবে হেরে যেতে পারি না। সবাই আমাকে এইভাবে হারিয়ে দিয়ে চলে যেতে পারে না। না, আমি কোনোভাবেই এটা মেনে নেব না। আমি ইন্টারভিউটা যে কোনো মূল্যে নিয়েই ছাড়বো। এই কথা ভেবেই সে স্টিফেনকে ডাক দেয়। স্টিফেন সেখানে দাঁড়িয়ে পড়ে এবং সে তারপর তার দিকে ঘুরে তাকায়। তখন সিলভিয়া বলে যে আজকে আপনার সঙ্গে আমার একটা ইন্টারভিউর কথা ছিল। এই কথা শুনে পেছন থেকে তার অ্যাসিস্ট্যান্ট ভাবে, মিস আপনার কি অ্যামনেশিয়া আছে? কিন্তু তার কথা না শুনে সিলভিয়া হাসতেই থাকে। সিলভিয়া কথাটি তো বলে ফেলে, কিন্তু তার হাত কাঁপতে থাকে। স্টিফেন সেটি লক্ষ্য করে। সিলভিয়া আবারও সাহস নিয়ে স্টিফেনের কাছে যায় এবং তাকে বলে, আমি আপনার খুব বেশি সময় নেব না, প্লিজ আমাকে একটাবার সুযোগ দিন। কিন্তু স্টিফেন তার কোনো কথার কোনো উত্তর দেয় না। সে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সিলভিয়া ভাবে, আমি আবারও হেরে গেলাম। স্টিফেন নিজের লিফটে ওঠার আগে দাঁড়িয়ে পড়ে এবং সিলভিয়াকে বলে, আমার সঙ্গে এসো। তখনই সিলভিয়ার মনে পান্ডা নাচতে থাকে এবং সিলভিয়া বলে, এ তো ভগবান বুদ্ধ। সিলভিয়া ভাবে যে আমার কষ্ট একদম বৃথা যায়নি। সিলভিয়া লিফটের দিকে তাকিয়ে স্টিফানকে বলে, মিস্টার ইয়ার্ড আমরা কোথায় যাচ্ছি? কিন্তু তখনই স্টিফানের ফোন আসে। স্টিফান ফোনটি তোলে না। তখনই তার অ্যাসিস্ট্যান্টের ফোনেও ফোন আসে। অ্যাসিস্ট্যান্ট ফোনটি তুলতেই ওপাশ থেকে একটি মেয়ে চিৎকার করে বলে, এক্ষুনি ফোনটা আঙ্কেল স্টিফানের কাছে দাও। তখনই সিলভিয়া ভাবে যে আরে, এটি তো আমার এক্সের নতুন গার্লফ্রেন্ড।
স্টিফান বলে, লিউক, ওকে বলে দাও ও যদি এইভাবেই পরিবারের বিরুদ্ধে যেতে থাকে তাহলে ও যেন আমার সামনে কখনোই না আসে। সিলভিয়া ভাবে তার মানে পরিস্থিতি এতটাও খারাপ না। মিস্টার ইয়ার্ড তার নিসকে খুব বন্ধের মতো ভালোবাসেন না এবং তার পরিবারে তার কথার মূল্যও আছে। তার মানে মিস্টার ইয়ার্ডই তার প্ল্যানের জন্য সবথেকে ভালো ক্যান্ডিডেট। এটা ভেবেই সিলভিয়ার মনের কোণের ছোট্ট শয়তান জেগে ওঠে আর সে ভাবে, দাঁড়াও, দেখো আমি তোমার এবার কি অবস্থা করি। স্টিফান তখনই অফিস থেকে বেরোতে বেরোতে সিলভিয়াকে বলে যে 2 ঘন্টা তাকে গাড়িতেই কাটাতে হবে, তারা ততক্ষণ কথা বলতে পারে। সিলভিয়া বলে, আচ্ছা ঠিক আছে। এই এই স্টিফেন গাড়িতে বসে পড়ে এবং সে সিলভিয়াকেও গাড়িতে বসতে বলে। তখনই তার নাকে একটি সুন্দর গন্ধ আসে। সিলভিয়া একটু বেশ স্টাইল দিয়েই গাড়িতে বসার চেষ্টা করছিল। স্টিফান তার দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে কী করছে। সে তার মাথা ঘষে। তখনই সিলভিয়া ভাবে, একদমই আমি ঠিকঠাক রাস্তায় চলছি, এরকম করতে থাকলে একে পটাতে আমার বেশি দিন সময় লাগবে না। স্টিফান বলে, মিস জেন, আপনার কি ঠান্ডা লাগছে? সিলভিয়া বলে, না না, আমার একদমই ঠান্ডা লাগছে না। এরপর সে নিজের বেস্ট পোজগুলো দিতে থাকে। তখনই স্টিফান বলে, তাহলে জানলাটা খুলে দিন। তখনই গাড়ি চলতে শুরু করে আর হাওয়াতে সিলভিয়ার চুল একদম উল্টোপাল্টা হয়ে যায়। সিলভিয়া ভাবে, আরে বাবা, আমার ঠান্ডা লাগছে না, এর মানে এমনও নয় যে আমার গরম লাগছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অংশ নিয়ে দেখা হবে পরের দিন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে পরবর্তী পার্টগুলো আপনারা পান।